মর্নিং ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আশা করছি ভালো আছো। অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে তোমাদের কত নাম্বার ক্লাস? 36। আমরা আজকে কি পড়াবো? ষষ্ঠ অধ্যায় আবর্তন। আবর্তন কি মনে আছে? গত ক্লাসে বলেছিলাম অমাধ্যম অনুমান হচ্ছে 10 প্রকার। 10 প্রকারের মধ্যে আবর্তন হচ্ছে ফার্স্ট, মানে 1 নাম্বারে। ঠিক আছে, মনে রাখো অমাধ্যম অনুমান যখন এই কথাটা বলবে তখন তুমি মনে রাখবে একটা আশ্রয় বাক্য থাকবে, তার থেকে সিদ্ধান্তটা সরাসরি আসবে। আরেকটা কথা মনে রাখো, অমাধ্যম অনুমান কোত্থেকে এসছে? অবরোহ না আরোহ? অবরোহ থেকে এসছে। ঠিক আছে, এতটুকু মনে রাখলে হবে প্রথমে। তাহলে প্রথমে মনে রাখো আবর্তন এসছে অমাধ্যম থেকে, অমাধ্যম এসছে অবরোহ থেকে। এটা আমরা কোন অধ্যায়? ষষ্ঠ অধ্যায় আমরা জানি, ষষ্ঠ অধ্যায় আবর্তন। আবর্তনে ইংরেজি শব্দ হচ্ছে কনভার্সন, CONVERSION। প্রথমে সৃজনশীলে যদি বলে আবর্তনের ইংরেজি শব্দ কি? কনভার্সন। এগুলো তোমরা পারবে, তবে কথা হচ্ছে এগুলো তুমি স্কিপ করে যেও না। প্রত্যেকটা জিনিস যখন পড়বে তার ইংরেজি শব্দ, প্রতিশব্দ, অর্থাৎ বইতে যেগুলো দেওয়া আছে এগুলো নিজেরা পড়ে নেবে, এবং এগুলো বোঝানোর কিছু নাই। আচ্ছা, আবর্তন হচ্ছে ষষ্ঠ অধ্যায়। প্রথম আবর্তন কোথা থেকে এসছে আমরা একটু মনে রাখি, অমাধ্যম থেকে। প্রথমে দেখি অবরোহ এবং আরোহ, একটু স্মরণ করার জন্য। ঠিক আছে, অনুমান কত প্রকার? অবরোহ এবং আরোহ 2 প্রকার। আর অবরোহ হচ্ছে মাধ্যম ও অমাধ্যম। ঠিক আছে, আর অমাধ্যম থেকে কি এসছে? আবর্তন। আরো আছে, আরোগুলো আমরা পরে পড়ব। 1 নাম্বার হচ্ছে আবর্তন। তাহলে প্রথমে আমাদের কি লিখতে হবে? যে অমাধ্যম, যে অমাধ্যম অবরোহ অনুমানে, এগুলো কিন্তু শুধু তোতা পাখির মতো মুখস্থ করলে হবে না, এভাবে ধরে তোমার বুঝতে হবে, নাহলে মনে থাকবে না পরীক্ষার খাতায়। এটা হচ্ছে অমাধ্যম অনুমান, আবর্তন। তাহলে যে অমাধ্যম অবরোহ অনুমানে, ঠিক আছে, বিধিসঙ্গতভাবে বা ন্যায়সঙ্গতভাবে লিখতে পারো, কোন আশ্রয় বাক্যের তাহলে মনে রাখো যে অমাধ্যম অবরোহ অনুমানে, অর্থাৎ আবর্তন হচ্ছে কি? অমাধ্যম অবরোহ অনুমান। ঠিক আছে, এই ছকটা একটু খেয়াল রাখো। বিধিসঙ্গতভাবে বা ন্যায়সঙ্গতভাবে কোনো আশ্রয় বাক্যের উদ্দেশ্যের স্থলে বিধেয়কে এবং বিধেয়ের স্থলে উদ্দেশ্যকে গ্রহণ করে সিদ্ধান্ত নিঃসৃত হয়, তাকে আবর্তন বলে। উদাহরণটা আমি এখানে লিখে দিচ্ছি।
লাস্টে। আচ্ছা, খেয়াল করো, এখানে সব মানুষ হয় মননশীল বলেছে। কি বাক্য হবে সবাই জানো, এটা সব আছে হয় আছে, এটা হচ্ছে এ বাক্য। কিছু মননশীল প্রাণী হয় মানুষ, কিছু বলেছি হয় বলেছি, কিছু হলে কি হয় আই বাক্য। ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা, এখন বলছি কি, দেখো, যে অমাধ্যম অবরোহ অনুমানে এ ধরনের যদি একটা কোশ্চেন দেখো পরীক্ষার খাতায়, তখন তুমি কিভাবে বুঝবে এটা আবর্তন। কি বলেছে আশ্রয়, আমরা ভালো করে জানি এটাকে বলা হয় আশ্রয় বাক্য, আর সুতরাং চিহ্ন দিয়ে বাক্যটাকে বলা হয় সিদ্ধান্ত। এটা হচ্ছে সুতরাং চিহ্ন, এটা হচ্ছে সিদ্ধান্ত। আশ্রয় বাক্যের উদ্দেশ্যের স্থলে, স্থলে মানে আশ্রয় বাক্যের উদ্দেশ্যের জায়গায়, দেখো এটা হচ্ছে উদ্দেশ্য পদ, এটা আমরা সবাই জানি, এটা হচ্ছে উদ্দেশ্য। এখানে কি লেখা আছে, মানুষটা হচ্ছে উদ্দেশ্য। এই উদ্দেশ্য পদটা সিদ্ধান্তে কি চলে গিয়েছে, এখানে বিধেয়। খেয়াল করেছো, আশ্রয় বাক্যের স্থলে বিধেয়কে, এবং আশ্রয় বাক্যের এই পদটা কি ছিল, এটা ছিল বিধেয়। এই বিধেয়টা কোথায় চলে এসছে, দেখো সিদ্ধান্তের এখানে, এটা হচ্ছে উদ্দেশ্য। এই কথাটাই দেখো, আশ্রয় বাক্যের উদ্দেশ্য জায়গায় সিদ্ধান্তের বিধেয়, এবং আশ্রয় বাক্যের বিধেয়ের জায়গায় সিদ্ধান্তের উদ্দেশ্য, এভাবে করে যখন সিদ্ধান্তটা গ্রহণ করা হয় তাকে বলা হয় আবর্তন। জাস্ট তুমি পরীক্ষা খাতা দেখবে একটা আশ্রয় বাক্য একটা সিদ্ধান্ত। আশ্রয় বাক্য যেটা উদ্দেশ্য ছিল সিদ্ধান্তে চলে যাবে সেটা বিধেয়, আশ্রয় বাক্যে যেটা বিধেয়িত ছিল সিদ্ধান্তে চলে যাবে সেটা উদ্দেশ্য। ঠিক আছে, এখন কোশ্চেনটা, এটা এ বাক্য এটা আই কেন, এটা আমি পরে বোঝাবো। তাহলে আমাদের সংজ্ঞাটা মুখস্থ হয়ে গেল। প্রথমে তুমি চিত্রটা দেখবা, আবর্তন কোত্থেকে এসছে, আবর্তন এসছে অমাধ্যম থেকে, অমাধ্যম এসছে কোত্থেকে, অবরোহ থেকে। তাহলে মুখস্থ করতে হবে না, কি লিখবা, যে অমাধ্যম অবরোহ অনুমানে, ঠিক আছে, বিধিসঙ্গতভাবে বা ন্যায়সঙ্গতভাবে আশ্রয় বাক্যের উদ্দেশ্য এবং আশ্রয় বাক্যের উদ্দেশ্যের স্থলে সিদ্ধান্তের বিধেয়কে এবং বিধেয়ের স্থলে সিদ্ধান্তের উদ্দেশ্যকে গ্রহণ করে। আচ্ছা, এখানে একটা কথা আমি লিখি নিই, আশ্রয় বাক্যের উদ্দেশ্যের স্থলে সিদ্ধান্ত, কথাটা এখানে সিদ্ধান্তের বিধেয়কে এবং বিধেয়ের স্থলে সিদ্ধান্তের উদ্দেশ্যকে। আচ্ছা আচ্ছা, এখানে সিদ্ধান্ত কথাটা না লিখলেও চলবে, কেননা আমরা সিদ্ধান্তটা পরে তো লিখে গিয়েছি, সিদ্ধান্ত অনুমিত হয়, লিখতে হবে না। ঠিক আছে, আর লিখলেও কোনো ভুল হবে না। এটা হচ্ছে আবর্তন। এখন যে সংজ্ঞাটা তুমি পড়লা, ধরলে তোমার সংজ্ঞাটা মুখস্থ হলো না, তুমি আগে নিয়ম 4টা পড়ো। আবর্তনের 4টা নিয়ম আছে। প্রথমেই লিখবা আরেকটা কথা বলে নিই, আবর্তনের আশ্রয় বাক্যকে বলা হয় আবর্তনীয়। পরীক্ষার খাতায় তোমার আশ্রয় বাক্য বলবে না, বলবে আবর্তনীয়। আর সিদ্ধান্তকে বলা হয় আবর্তিত। বানানটা খেয়াল করো, তোমরা 150 বার লেখো কিন্তু বানান ভুল থাকে। ঠিক আছে, আবর্তিত হচ্ছে রসিকার, আবর্তনীয় হচ্ছে দীর্ঘিকার। আচ্ছা, ধরো সংজ্ঞাটা তোমাদের মুখস্থ হলো না, বুঝতে পারছো না, নিয়ম 4টাকে পড়ে নাও। উদাহরণ দেখবে, নিয়মগুলা পড়ার সময় উদাহরণটা ধরে ধরে পড়বে। 1 নাম্বার নিয়ম, নিয়ম 1, আবর্তনীয়ের উদ্দেশ্য, আমি আবর্তনীয় লিখলাম, ঠিক আছে, আবর্তনীয়ের উদ্দেশ্য সিদ্ধান্তের বিধেয়। ও সিদ্ধান্ত তো হবে না, তোমরা পড়ার সময় সিদ্ধান্ত পড়বে কিন্তু বলবে যে আবর্তিতের বিধেয়, কারণ প্রথমে তো মুখস্থ হবে না, আবর্তিতের বিধেয়।
এটা মুখস্থ কিছু নয়, দেখবে এখানের দিকে তাকাবে আর লিখবে আবর্তনের উদ্দেশ্য আবর্তিতের বিধেয়। ঠিক 2 নাম্বার লিখবে আবর্তিতের বিধেয় আবর্তনের উদ্দেশ্য। আবর্তিতের বিধেয় আবর্তনের উদ্দেশ্য। আচ্ছা, তারপরে হচ্ছে আবর্তনীয় এবং আবর্তিতের গুণের কোনো পরিবর্তন হবে না। আবর্তনীয় ও আবর্তিতের গুণের কোনো পরিবর্তন হবে না। এ কথাটার মানে হচ্ছে, খেয়াল করো, আমরা গুণ শিখে এসেছি, গুণ নির্ধারিত হয় কি দিয়ে? এটা দ্বারা। ঠিক আছে, এখানে খেয়াল করো, এখানে হয় আছে, এখানে হয় আছে। গুণের কোন কখনোই আবর্তন হবে কি? আমরা তো যুক্তিবাক্য পড়ে এসেছি, এ ই আই ও। যখন আমি চাপটা তোমাদের পড়াবো দেখবো কখনোই গুণের পরিবর্তন হয় না। হয় হলে হয় হবে, নয় হলে নয় হবে। তাই একবারে পড়বে আবর্তনীয় আবর্তিতের গুণের কোনো পরিবর্তন হয় না। এখন যে 4 নাম্বার নিয়মটা, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা ধরো 4 নাম্বারটা তোমার মুখস্থ হলো না, সব পড়ার পর 4 নাম্বারটা তুমি পড়বে। এই কথাটা হচ্ছে আবর্তনীয় যে পদ ব্যাপ্য নয়, আবর্তিতে সে পদ ব্যপ্য হতে পারবে না। কথাটা একটু খেয়াল করো, এটা মনোযোগ দিয়ে দেখো, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা ব্যাপ্যতা পড়েছি, তাই না? যদি ভুলে যাও ঠিক আছে, ভুলে যাও, জাস্ট মনে রাখো আমরা 2টা পদ জানি, একটা হচ্ছে উদ্দেশ্য পদ ও বিধেয় পদ। এই দুটো পদের একটা, যে কোনো একটা যদি আশ্রয় বাক্যে ব্যাপ্য না হয়, মানে সম্পূর্ণভাবে গ্রহণ করা না হয়, তাহলে সিদ্ধান্তটা কখনোই সেটা ব্যাপ্য হতে পারবে না। অনেক সময় দেখা যাবে তোমাকে সহানুমানে যখন দিবে এইটা ব্যাপ্য না কিন্তু এটাতে ব্যাপ্য হয়ে গেছে, তখন এটা আমরা বলবো ভুল বা এখানে অনুপপত্তি ঘটেছে। পরে যখন করাবো বুঝতে পারবে। জাস্ট এখন মনে রাখো, যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয় সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। ক্লিয়ার? আচ্ছা, আমরা 4টা নিয়ম পড়ে ফেললাম। 4টা নিয়ম পড়ার পরে তারপরে তুমি সংজ্ঞাটা পড়ো। ঠিক আছে, এখন আমরা চলে যাব, এখানে তোমাদের একটা ছক দিবে, ছকটা আমি সবার শেষেই পড়াই। আবর্তনের প্রকারভেদ, ও তার আগে আছে আবর্তনের প্রকারভেদ, এটা আমি মুছে দিলাম তোমাদের নিয়মটা। আবর্তন 2 প্রকার। প্রকারভেদ আমি বারবার আবর্তন লিখলাম না, লিখে দিই প্রকারভেদ। কয় প্রকার? 2 প্রকার। 1 সরল আবর্তন, আমি আর আবর্তন বারবার লিখলাম না, শর্ট করে লিখলাম। 2 হচ্ছে অসরল আবর্তন। অসরল আবর্তন, ঠিক আছে, সরল এবং অসরল। সংজ্ঞাটা এক নাম্বার, সরলে যে আবর্তনে আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের পরিমাণ এক থাকে। মানে আশ্রয় বাক্য যে পরিমাণ, তোমরা এই উদাহরণটা খেয়াল করে দেখো তো, এখানে আশ্রয় বাক্যের পরিমাণ নির্ধারিত হয় এটা দ্বারা। ঠিক আছে, এখানে আছে সব, এখানে আছে কিছু, এখানে কিন্তু আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের পরিমাণ সমান না, এটা হচ্ছে কি অসমান। তাহলে যে আবর্তনে আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ সমান হয় তাকে সরল, আমি আর আবর্তন লিখলাম না, বুঝে নাও, আবর্তন বলে। ঠিক আছে, অর্থাৎ আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের পরিমাণ যদি সমান হয়, আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। যেমন ধরো আমি লিখলাম
সব মানুষ হয় মরণশীল প্রাণী। এখানে লিখলাম সব মরণশীল প্রাণী হয় মানুষ। সব মরণশীল প্রাণী হয় মানুষ। এটা হবে সরল আপত্তির উদাহরণ, কেননা এখানেও সব আছে, এখানেও সব আছে। ঠিক আছে, এটা হচ্ছে সরলের। আর অসরল হচ্ছে এই উদাহরণটা। ঠিক আছে, তাহলে অসরলটা আমি লিখে দিচ্ছি এখানে। আমি এখানে এই উদাহরণটা থাকলো, আমি এটা মুছে দিলাম। অসরল, যে আবর্তনে, এগুলো খুবই সহজ, যে আবর্তনে আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ সমান নয় তাকে অসরল আবর্তন বলে। ঠিক আছে, এটা অসরল আবর্তন। আবারও বলছি, কেননা দেখো এখানে আছে সব মানুষ হয় মরণশীল, এখানে আছে কিছু মরণশীল প্রাণী হয় মানুষ। এখানে আমি কি লিখেছি? কিছু। তাহলে মনে থাকবে আবর্তন দুই প্রকার, সরল অসরল। সরলে দুইটা সমান, অসরলে কিছু কম। এখন তোমাকে প্রথমে বলা হবে, হয়তো কখনো কখনো চারটা আসে, কখনো কখনো দুইটা আসে, এ ই আই ও বাক্যে আবর্তন দেখাও। এটা পড়ার আগে তোমাকে যে চারটা নিয়ম দেখিয়েছি, নিয়মগুলোকে ভালো করে মুখস্থ করতে হবে। ঠিক আছে, এ বাক্য আমরা সবাই জানি। প্রথমে একটা এ বাক্য দিয়ে শুরু করি। আচ্ছা, আমাদের কোশ্চেনটা কি হবে? আমরা জানি যুক্তি বাক্য এ ই আই ও। প্রথমে আমি শুরু করব এ বাক্য। তো এই প্রথমে নিয়ে নেবে এ বাক্যকে কি বলা হয়? সার্বিক সদর্থক যুক্তি বাক্য। এটা লিখবে, বা তোমাকে পরীক্ষার খাতায় দিয়ে দিল এ বাক্যের আবর্তন করো, তুমি লিখবে এ বা সার্বিক সদর্থক। এখন এটা একবার লিখবে, বইতে ভাগ করে দেওয়া আছে, তুমি একবার লেখার পর লিখবে এ বাক্যকে আবর্তন করলে আই বাক্য পাওয়া যায়। ধর প্রথমে এই লাইনটা মুখস্থ করলে, এই বাক্যকে আবর্তন করলে আই বাক্য পাওয়া যায়। অর্থাৎ পেজ নাম্বার দিয়ে দিই, তোমাদের পেজ নাম্বার হচ্ছে আবর্তনের 208, 20728। এ যুক্তিবাক্যে আবর্তিত রূপ আই। যেহেতু এ সদর্থক, তাই এ আবর্তিত হবে সদর্থক। এ বাক্য আবর্তিত আই, এই বাক্যের আবর্তিত এ হতে পারে না, কারণ এ
আবর্তনের আবর্তনের অব্যক্ত আবর্তিতে এসে সিদ্ধান্ত না আবর্তিতে এসে আবর্তিতে এসে ব্যক্ত হয়ে যায় যা আবর্তনের সাম্য নিয়মে বিরোধী না পরিপন্থী লিখেছে। নিয়ম লঙ্ঘন করে, লঙ্ঘন করে। আচ্ছা, আজকে তো আমি একটুখানি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, নেক্সট ক্লাসে পুরোটা বুঝে যাবে তোমরা, কারণ এটা একটু বুঝলে বাকিগুলো বুঝতে পারবে। এটা খেয়াল করো, এটা এ বাক্য, এখানে আমি আবারও লিখছি, এটা এ বাক্য আর এটা হচ্ছে আই বাক্য, যদিও তোমাদের ওই সাইডে লিখতে হবে। আচ্ছা, এখানে খেয়াল করো যে এর থেকে আমি কেন এ নিলাম না। এখানে খেয়াল করো, এ বাক্যকে আবর্তন করলে আই বাক্য পাওয়া যায়। এখন আমাকে কোশ্চেন করতে পারো, মিস এ হচ্ছে সার্বিক সদর্থক, এও তাহলে এর থেকে এতে গেলে এটাও তো সদর্থক হতো এ নিলে, কারণ আমরা জানি সদর্থক দুইটা, এ আর আই, কিন্তু আমি কেন আই নিলাম? এটা আই নিলাম, তোমরা একটু বাসায় তোমাদের পড়া দিলাম। এখানে দেখো মানুষটা হচ্ছে ব্যাপ্য পদ, ঠিক আছে, মানুষটা হচ্ছে ব্যাপ্য আর মরণশীলটা হচ্ছে অব্যাপ্য, কারণ এই বাক্যের আমরা পড়েছিলাম ভিতরটা অব্যাপ্য থাকে, কিন্তু এটা যখন পাল্টে যাবে এটা এই অব্যাপ্যটা এখানে এসে ব্যাপ্য হয়ে যায়। কখন? যদি আমি এটা এ নিই, আই নিলে সেটা হয় না। আমি নেক্সট ক্লাসে ভালো করে পড়িয়ে দিব। এই উদাহরণটা তোমরা আগে ভালো করে বুঝো, বোঝার পরে তাহলে এই ডিটেলসটা বুঝতে পারবে, ঠিক আছে। আর নিয়মটা 4 নাম্বার নিয়ম ভালো করে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, ঠিক আছে।